শেফালির বিয়ে হয়েছে মাত্র ৭ মাস হলো। শেফালি বিবিএ পাস করে বের হওয়ার আগেই তার প্রেম হয় তার বর্তমান হাজবেন্ডের সাথে। সেও বেশি দেরি না করে পাস করার সাথে সাথে তার বাবা-মাকে জানিয়ে বিয়ে করে ফেলে। ভালোই ছিল সব, কিন্তু ওর হাজবেন্ড জানত না যে শেফালির অনেক চাহিদা ছিল। একটু শেফালির বর্ণনা দেই। মোটামুটি ফর্সা, হাইট বেশি না, ৫ ফুট ২ ইঞ্চি এর মতো। যাই হোক, ঢাকার অভিজাত এলাকাতে শিশুর বাড়ি। তার বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে। সুরের বয়স ৫-০ বছর। সুর আগে বিজনেস করত, এখন আপাতত বাসায় থাকেন, টিভি দেখেন নয়তো বই পড়েন। শাশুড়ি রান্না করেন আর সিরিয়াল দেখে সময় কাটান। এখন নতুন ছেলের বউ শেফালি এসেছে বাড়িতে। বন্ধুরা, আমি শেফালি, বয়স ২৮। আমার বিয়ের দিনে আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করছি। কিন্তু সমস্যা ছিল যে আমি একটু সন্দেহ করতাম যে আমার বয়ফ্রেন্ড, মানে এখন যে আমার জামাই, তার চাহিদা ইচ্ছা কম। বিয়ের দিন খেয়াল করলাম ওর বাবা, মানে আমার সুর আব্বা, আমার দিকে কিভাবে যেন তাকায়। ছবি তোলার সময় সবাই পাশে এসে দাঁড়ায়, ছবি তোলে, কিন্তু ওর বাবা আমার পাশে এসে বসার সময় খেয়াল করলাম উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ক্যামেরা দেখে আর কিছুই বললাম না, ভাবলাম এটা কিছুই না। পরে সবাই ছবি তোলার জন্য আমার পাশে ওর বাবা, আর ওর বাবার পাশে ওর মা বসল, আর আমার জামাই এর পাশে আমার বাবা মা বসল। ছবি শেষে উঠে যাওয়ার সময় ফিল করলাম যে আমাকে কেউ খোঁচা দিল, তারপর ওইখানে একটা ধাক্কা দিল এত ক্যামেরার সামনে। আমি কিছুই বুঝতে দিলাম না। তারপর দেখি আমার শ্বশুর আব্বা আমার পিছনে। বিয়ের বাকিটুকু সময় আর কোনো সমস্যা হলো না। আমি শ্বশুর বাড়ি চলে আসলাম। আমি শিশুর বাড়ি আসার ৭ মাস কেটে গেল। আমি এখন চাকরি করি না বলে বাসায় থাকি, আর শাশুড়িকে সাহায্য করি। হাজব্যান্ড মাঝে মাঝে সময় দিত, গল্প করত, কিন্তু ওই ব্যাপারে তেমন জমে ওঠে না। আমার সুর তো প্রত্যেক দিন সকালে আমার হাতে বানানো চা খাবেন ইচ্ছা করে উনি চামচটা নিচে ফেলে দেন, তারপর বলেন, বৌমা চামচটা তুলে দাও। এই সময় উনি অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন, কিন্তু শাশুড়ি আম্মা থাকলে এই কাজ করেন না। মাঝে মাঝে চশমা নিয়ে ও এই কাজ করেন বলে রাখা ভালো। শ্বশুর আব্বা বলেন যে উনি চশমা ছাড়া কিছু দেখেন না। কিছুদিন আগে আমার শাশুড়ি সকালে বাজার করতে বের হন, আমার সুর বাসায় ছিলেন। আজকে উনার মেজাজ খারাপ ছিল, কারণ তার চশমা ভেঙে গেছে। এই জন্য শাশুড়ি আম্মা উনাকে বাজারে নিলেন না, বললেন যে শেফালি, তোমার সুর বাসায় থাক, উনি চোখে কিছু দেখছে না, তার চশমাটা ঠিক করে আনি। আমি বললাম ঠিক আছে মা, আমি উনাকে দেখে রাখব। যেহেতু শাশুড়ি আম্মা বাইরে গেছেন আর বাসায় আমার জামাই নেই, ওর প্রত্যেক দিন অফিস থাকে, তাই নয় ০০টার দিকে বেরিয়ে যায়। আমি দরজার ছিটকানি উঠিয়ে দিলাম আমার সুর তার রুমে। আমি রান্নাঘরে গেলাম আব্বায়ের জন্য চা বানাতে। চুলা জ্বালিয়ে দিলাম। রান্নাঘরে একটা জানলা আছে, ওইটা দিয়ে গ্যাস বের হবার জন্য আমি ওটাও খুলে দিলাম। পানি গরম হলে আমি চা বানিয়ে দেখি কে যেন চিনির বাসনটা ডাইনিং রুমে রেখে দিয়েছে। নিশ্চয়ই আম্মা এ কাজ করেছে। আমি চেয়ারের সামনে দাঁড়িয়ে একটু ডাইনিং টেবিলের উপর থেকে বাসনটা নিচ্ছি, তখন একটু আওয়াজ পেলাম যে কেউ একজন আসছে। ভাবলাম তাড়াতাড়ি বাসনটা নিয়ে নেই। যখন সোজা হয়ে দাঁড়ালাম তখন বুঝলাম কেউ আমার পিছে দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখি আমার পিছে শিশুর আব্বা দাঁড়িয়ে আছে। সুরের গায়ের রং শ্যামলা, সারা গায়ের চামড়া একটু ঝুলে গেছে, সামান্য ভুঁড়ি আছে। সুর বলে উঠল, খুমুরজিনা আমার শাশুড়ি নাম। আমি বলে উঠলাম, বাবা আমি শেফালি। এই কথা শুনেও না শোনার ভান করলেন। তারপর একটু জোরে করে বললাম, আব্বা আমি শেফালি। আম্মা বাইরে গেছেন আপনার চশমা নিয়ে। ও আচ্ছা, কখন গেল, বাইরে আসবে কখন? বলে গেছে আম্মা নেই। আর আমি শেফালি। এটা জানার পর বললেন, এই চা কি আমার জন্য বৌমা? আমি বললাম কি জি বাবা। গিয়ে এইটা বলে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম। এইবার তিনি চেয়ারের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ওই হাত দিয়ে চা এর কাপটা নিলেন। চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিলেন আর বললেন, এই বৌমা চা এ দুধ কম হয়েছে। এই কথা বলে দেখি উনি একটু একটু হাসছেন। বললেন, কি ব্যাপার শেফালি, তুমি তো একেবারে ঘেমে গেছো। তার মানে উনি চশমা ছাড়াও দেখতে পান সবকিছুই। তখনই ক্রিং ক্রিং দরজার বেল বেজে উঠল। আমার সুর রুমে চলে গেলেন দরজা খুলতে যাব, তখন আবার বেল বেজে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুললাম, দেখি শাশুড়ি আম্মা এসেছে। উনি বলল, কি ব্যাপার শেফালি, সব কাজ করে ফেলেছ নাকি? এত ঘেমে গেছো যে? তোমার সুর কোথায়? বললাম কি বাথরুমে গোসল করতে গেছেন। এরপর অনেকদিন কেটে গেল। লকডাউন এর জন্য সবাই বাসায় থাকত। যাই হোক, অনেকদিন চলে গেল, কেউ বাসার বাইরে যায় না, ঘুরতে যাওয়া হয় না দেখে একদিন আমি একটা কমলা রঙের শাড়ি পরলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে তেমন পাত্তা দিল না। আমার সবাই দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম। বিকাল ৫টার দিকে আমি বললাম আমার হাজবেন্ডকে, চলো না একটু ছাদে ঘুরে আসি। আমার হাজবেন্ড বলল তার নাকি ২ ঘন্টার মিটিং আছে। আমি মন খারাপ করে একা একা যাব বলে রেডি হলাম। মেইন দরজা দিয়ে বের হবার সময় সুর আব্বা বলল, কুশেফালি ছাদে যাচ্ছ? জি আব্বা। ও একা একা? জি আব্বা, ওর নাকি মিটিং আছে, ও একা যাওয়া ঠিক না। ছাদে আমি যাই তো আমার সাথে। তখন দেখলাম যে শাশুড়ি আম্মা ঘুমাচ্ছে। উনি আজকে একটা কলার আলাছায় রঙের শার্ট পরেছেন আর চেক চেক লুঙ্গি। আমি আর উনি উঠা শুরু করলাম সিঁড়ি দিয়ে। উনি আমার পিছে। আমরা থাকি ১০ তলায়, কিন্তু ছাদ হল ১২
তলায় আশেপাশে তেমন কোনো বিল্ডিং নেই। এবার ছাদের দরজা খুলে ছাদে উঠলাম। ছাদের একদিকে ফুলের গাছ লাগানো, কাপড় মেলা কিছু, অন্যদিকে একটা ছোট্ট ঘর যাচ্ছে, ওইখানে ছাদের টুকিটাকি জিনিস রাখা হয়। এই দরজার চাবি আমাদের কাছেই থাকে, কারো লাগলে আমাদের কাছে থেকে নিয়ে যায়। আমরা ছাদে উঠে হাঁটাহাঁটি করলাম 9 মিনিট, তারপর আব্বা বলল খুশেফালি চলতো ওই রুমে কি কি আছে দেখি। অনেকদিন দেখা হয় না বলে আমাকে ওই ছোট রুমের দিকে নিয়ে গেল। রুমটাই টিনশেড, আধা পাকা। আমি ভিতরে ঢুকে দেখি একদিকে সিমেন্টের কিছু বস্তা রাখা, কিছু ভাঙ্গা চেয়ার রাখা, অন্যদিকে একটা তোশক আর একটা বালিশ রাখা। দুইটা ময়লায় প্রায় কালো হয়ে গেছে। আমার সুরতোষক এর দিকে এগিয়ে গেল, বল এইগুলা আবার কে রাখলো বলে দাঁড়িয়ে রইল। আমি একটু এগিয়ে গেলাম, তখন উনি উনার চশমাটা উনার শার্ট আর পকেট থেকে নিচে উঠলেন। তারপর অনেকদিন ওনার সাথে আমার কথা হলো না, কারণ সবাই বাসায়। আমার জামাই ও দেখলাম আমার দিকে মন নেই। আমি তাই শ্বশুরের সেই দিনের কথা ভাবতে লাগলাম। যাই হোক, একদিন রূপালী আমার বান্ধবী আমাকে ফোন দেয়, হ্যালো শেফালি, কিরে কি খবর, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? তুই এখন কোথায়? জামাই কেমন আছে? বলে রাখি রূপালীর জামাই বিদেশে থাকে, কিন্তু ও এখনও দেশেই থাকে। প্রতি 9 মাস পর পর ওর জামাই আসে। কোনো বাচ্চা নেই ওদের, এই তো জামাই এখন বিদেশে, আমি এখন শ্বশুরবাড়ি থাকি। আরও অনেক কথা হলো। পরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর কিস বামির সাথে কোনো সমস্যা হয় না? মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমি স্বামী না থাকলে কি করি? আমি একটু আমতা করে বললাম, হুমকি শুন, তুই কাউকে বলবি না তো? রূপালী বলল, আরেহ না বল তুই। আরে আমার শ্বশুর আছে, উনি আমাদের সবাইকে দেখে রাখেন। বলিস কি? কিন্তু তোর শাশুড়ি? আরেহ ধুর, শাশুড়ি বুঝতেই পারে না। 1-2 সপ্তাহ পর পর বলি যে গ্রামের বাড়িতে কাজ আছে বলে শ্বশুর আর আমি গ্রামের বাড়ি গিয়ে 1 সপ্তাহ থেকে তারপর আবার ঢাকায় ফেরত আসি। আরেহ বাহ কোনরে, তোর সুর কি তোমাদের দেখভাল করে না? আমি রূপালীকে সব বললাম। ও সব শুনে বল, বাহ ভালোই তো, তাইলে একটু সমস্যা হলো বাসায়? শাশুড়ি আর জামাই সারাদিন থাকে, এইটা একটা সমস্যা। আমরা ঢাকাতে আসলে এই সমস্যা হয়। এক কাজ করলে কেমন হয়, তুই তোর শ্বশুরকে নিয়ে আমাদের সাথে গ্রামের বাড়িতে আয়, তোদের একটা রুম দিয়ে দিলাম। এই কাজ করা যায়, কিন্তু তোদের সমস্যা হবে না তো? আরেহ না, একটা তারিখ ঠিক কর, আমরা একসাথে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে, আমি তাইলে আমার সুরকে বলি, ওকে পরে কথা হবে আবার। আচ্ছা তাইলে আমাকে তারিখ জানিস। বলে রূপালী রেখে দিল। এই জিনিসটা ভালোই হয়, গ্রামে গিয়ে শান্তিতে কয়েকদিন ঘোরাঘুরি করে আসা যাবে। এই কথা ভাবতে ভাবতে রুম থেকে বের হয়, দেখি শাশুড়ি আম্মা গোসলে গেল আর জামাই ল্যাপটপ নিয়ে বসল, মানে অফিসের কাজ করবে। আমি লিভিং রুমে গিয়ে দেখি শিশু টিভি দেখছে। আম্মার আসতে প্রায় আধা ঘন্টা লাগবে, তাই কথাটা এখনই আব্বাকে বলতে হবে। আব্বাকে বললাম, হুয়া আব্বা। উনি চমকে উঠে বলল, শেফালি তোমার শাশুড়ি কি করে? আম্মা তো গোসলে গেলেন। আব্বা জিজ্ঞেস করল, কিছু বলবে শেফালি? আমি বললাম, আব্বা আমরা তো অনেক দিন হয় কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই বলছিলাম কি গ্রাম এগিয়ে ঘুরে আসলে কেমন হয়। গ্রামে আমার গ্রাম এত তেমন কোনো বাড়ি নেই যে তোমাকে নিয়ে যাব। আমার বান্ধবী রূপালীর বাড়ি গ্রামে, আমরা গেলে সমস্যা হবে না তো? না আব্বা, ওর জামাই তো বিদেশ থাকে। বাহ তাইলে তো ভালোই, তাইলে চল সামনের সপ্তাহে যাই। কুকে আব্বা তাইলে? আমি রূপালীকে জানিয়ে দিলাম যে আমরা যাব। এই কথা শেষ হওয়ার সাথে সাথে আম্মা রুমে আসলো। আমি ফোন দেওয়ার জন্য বারান্দায় গেলাম। হ্যালো রূপালী, হুম বল, আমরা সামনের সপ্তাহে যাব তোদের সাথে। সত্যি? ওকে তাইলে এখন রাখি, তুই টিকিট কেটে রাখিস। বলে একটু মুচকি হাসলাম যে সামনে অনেক ঘোরাঘুরি আর আনন্দ হবে। আব্বা সবাইকে বলল যে পরশু 1 সপ্তাহের জন্য উনি গ্রামে যাবে জমি দেখতে, ডাইনিং টেবিল। এ কথাটা বলল আব্বা জামাই আর শাশুড়ি। আম্মা জিজ্ঞেস করল, না কেন জমি কিনবেন? আম্মা জানিয়ে দিল যে উনি যেতে পারবে না, কারণ আমার জামাই মানে তার ছেলের মিটিং আছে। কিন্তু আমার ব্যাপারে কেউ কিছু বলল না। আমি মন খারাপ করার ভান করলাম। কিছুক্ষণ পর জামাই এসে বলল যে আমি যদি চাই তো আব্বার সাথে যেয়ে 1 সপ্তাহ ঘুরে আসতে পারি। আমি তো খুশি হয়ে গেলাম। শাশুড়ি আম্মাও কিছু বলল না। আমি রূপালীকে ফোন দিলাম, হ্যালো রূপালী। হ্যালো হ্যালো শেফালি বল, এই কবে যাব? টিকিট কাটছিস? কাটছি তো। কালকের জন্য। কয়টায় লঞ্চ ছাড়বে? 7টার দিকে। তোরা 6:30টার মধ্যে চলে আসিস। ওকে কালকে দেখা হবে, বাই বাই। ফোনটা রেখে আমি রুমে যাওয়ার সময় সুর আব্বাকে বললাম যে কালকে লঞ্চ। উনি বলল রেডি থাকবেন। ওই রাতে ঘুম হলো না, সকালে উঠেই গোলাপি জামাটা পরলাম, তারপর একটা চাদর জড়িয়ে নিলাম সবার কাছে বলে বের হব। দেখি আব্বা গাড়ির সামনে দাঁড়ানো। উনি আজকে সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছেন। জামাই আর শাশুড়ি আম্মা বিদায় দিলে গাড়ি নিয়ে সদরঘাট আসলাম। গাড়িতে দুইজন, কোনো কথাই বললাম না। সদরঘাটে এসে রূপালীকে ফোন দিলাম, ওর কথাম তো। লঞ্চের কাছে গেলাম। একটা বিরাট দোতলা লঞ্চ, দেখে মনে হয় 5 তারকা হোটেল। ড্রাইভার ব্যাগ 2টা লঞ্চে তুলে চলে গেল। আমরাও লঞ্চে উঠলাম। রূপালীর কথাম তো। লঞ্চের দোতলার কেবিন 1005-এর সামনে গেলাম। গিয়ে দেখি রূপালী ও চাদর গায়ে একটা বুড়ো লোকের সাথে দাঁড়িয়ে আছে 2 বান্ধবী, তাদের